হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মান্ত্রা। তো আজকে আমরা ফিজিক্সের যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি, দ্যাট ইজ হিট অ্যান্ড থার্মোমেট্রি। ওকে, দ্যাট ইজ হিট অ্যান্ড থার্মোমেট্রি। বেসিক্যালি যেখানে আমরা হিট, টেম্পারেচার এই জিনিসগুলো আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা বুঝবো হোয়াট ইজ হিট। হোয়াট ইজ হিট? তো হিট কি আমরা জানি, হিট হচ্ছে এ ফর্ম অফ এনার্জি। Heat হচ্ছে a form of energy that flows from a body at a higher temperature to a body at a lower temperature. ওকে, তো আমরা একটু ভেতর থেকে জানার চেষ্টা করি যে হোয়াট ইজ হিট। দেখো, যে কোনো ধরনের ম্যাটার বা ম্যাটেরিয়াল, যে কোনো ধরনের ম্যাটেরিয়ালের মধ্যে আমরা জানি কি অসংখ্য এখানে অ্যাটমস, মলিকিউলস এগুলো আছে, ঠিক আছে। অসংখ্য বিলিয়নস অফ ট্রিলিয়নস অফ অ্যাটমস, মলিকিউল নিয়ে যে কোনো ম্যাটার গঠিত হয়। তো এই যে অ্যাটমসগুলো, মলিকিউলসগুলো, সেগুলো কি করে, সেগুলো অলওয়েজ মোশানে আছে। মোশন বলতে কী ধরনের মোশন? ভাইব্রেটিং মোশন, এরকম ভাইব্রেটিং মোশনের মধ্যে কিন্তু এরা থাকে। ভাইব্রেটিং মোশন কিন্তু এদের মধ্যে সবসময় কাজ করে। তো ডিউ টু ভাইব্রেটিং মোশন তাদের মধ্যে কাইনেটিক এনার্জি আছে। কাইনেটিক এনার্জি আমরা জানি কি, কোনো অবজেক্টের যখন মোশনে থাকে তখন তার মধ্যে কাইনেটিক এনার্জি থাকে। তো এই সবগুলো, প্রত্যেকটা মলিকিউলের যে কাইনেটিক এনার্জিটা আছে, সেই সবগুলো এনার্জিকে সমষ্টিগতভাবে আমরা বলছি হিট, ঠিক আছে। এই সবগুলো এনার্জি, কাইনেটিক এনার্জিকে সমষ্টিগতভাবে আমরা হিট বলছি। আচ্ছা, তো হিট সবসময়ই যখন কোনো একটা বডিতে, আমি ধরো একটা লোহার রড যদি আমি ধরি, দেখবি কি লোহার রড কি করবে, যদি আমি এই জায়গাটাতে হিট করি, যদি আমি লোহার রডটার এই জায়গাটাতে আমি হিট দেই, দেন ধরো একটা ফ্লেম জ্বালিয়ে আমি এই জায়গাটা গরম করলাম, তুমি কি দেখতে পাবে যে এই পোর্শনগুলো আস্তে আস্তে করে গরম হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি এখানে কি হচ্ছে, এইখানে যে আমি হিটটা দিলাম, বা এইখানে আমি এই ফ্লেমটা জ্বালানোর কারণে এইখানে যে কাইনেটিক এনার্জিটা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। তো এই কাইনেটিক এনার্জিটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো আমরা বুঝলাম যে হিট ট্রান্সফার হয়। তাহলে কোথা থেকে ট্রান্সফার হয়? এই যে পোর্শনটা যেখানে হায়ার টেম্পারেচার, যেখানে হিটের পরিমাণ বেশি, সেই জায়গা থেকে এইদিকে হিট ট্রান্সফার হলো, ঠিক আছে। তো হায়ার টেম্পারেচার টু এ বডি অ্যাট এ লোয়ার টেম্পারেচার। আমি এখানে যে স্টেটমেন্টটা আছে, সেই স্টেটমেন্টটা কি, ধরো একটা বডি যার টেম্পারেচার বেশি, আর একটা বডি এখানে আছে যার টেম্পারেচার কম, ঠিক আছে। এটার বেশি, এটার কম। তো যদি আমি এই দুটো অবজেক্টকে কন্ট্যাক্টে আনি, দেন কি হবে, এই হায়ার টেম্পারেচারের বডি থেকে হিট ট্রান্সফার হবে এইদিকে, হায়ার টেম্পারেচারের বডি থেকে হিট ট্রান্সফার হবে লোয়ার টেম্পারেচার বডির দিকে। ওকে, তো একটা সময় আসবে যখন এই দুটো বডিরই টেম্পারেচার সমান হয়ে যাবে, তখন আর হিটের ফ্লো হবে না, ঠিক আছে। এটাকে আমরা বলি থার্মাল ইকুইলিব্রিয়াম, যেটা আমরা একটু পরেই দেখব। তো থার্মাল ইকুইলিব্রিয়ামে হিটের ফ্লো আর হবে না। ওকে, হিটকে আমরা এনার্জি কেন বলছি? দেখো, হিটকে আমরা কি জানি, এনার্জি কি? এনার্জি হচ্ছে সামথিং দ্যাট ইজ ক্যাপাবল অফ ডুইং সামথিং, যে কোনো কিছু করতে পারে, কোনো কাজ করতে পারে। ওকে, তো হিট ইউজ করে আমরা জানি আমরা প্রচুর কাজ আমরা করতে পারি। হিট থেকে আমরা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি, ঠিক আছে, হিটের ইউজ করে, বা হিটের প্রচুর অ্যাপ্লিকেশান আছে। তো হিট যেহেতু এতগুলো কাজ করতে পারে, দেন আমরা হিটকে এনার্জি বলতে পারি, এ ফর্ম অফ এনার্জি। ইউনিট অফ হিট কি? ইউনিট অফ হিট হচ্ছে জুল। ইউনিট অফ হিট হচ্ছে জুল। জুল আমরা কিসের ইউনিট পেয়েছিলাম? জুল আমরা পেয়েছিলাম ওয়ার্ক বা এনার্জির ইউনিট পেয়েছিলাম। তো অ্যাজ হিট ইজ দ্য ফর্ম অফ এনার্জি, তো তার ইউনিটও হচ্ছে কিন্তু জুল। এ মোর কমন ইউনিট ইজ দ্য ক্যালোরি। হিটের জন্য আমরা আরেকটা ইউনিট ইউজ করি, যেটা হলো ক্যালোরি, ঠিক আছে, ক্যালোরি। ওকে, তো 1 ক্যালোরি কত? 1 ক্যালোরি ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার অফ 1 গ্রাম অফ ওয়াটার বাই 1 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। 1 গ্রাম ওয়াটার আমি নিলাম, তার টেম্পারেচার
1 ডিগ্রি বৃদ্ধি করতে, 1 ডিগ্রি বাড়াতে তার টেম্পারেচার মেবি কিছু একটা আছে, ধরো 25 ডিগ্রি। তো 25 ডিগ্রি থেকে 26 ডিগ্রি করতে তাকে আমার যতটা হিট প্রোভাইড করতে লাগবে সেই পরিমাণ হিটটাকে বলা হচ্ছে কি 1 ক্যালোরি। ওকে, সেই পরিমাণ হিটটাকে বলা হচ্ছে 1 ক্যালোরি। নেক্সট দেখো, ডিস্টিংশন বিটুইন হিট অ্যান্ড টেম্পারেচার। হিট ইজ দ্য টোটাল এনার্জি অফ মলিকিউলার মোশন। ঠিক আছে, টোটাল এনার্জি, যতটা এনার্জি স্টোর আছে কোনো একটা ম্যাটারের মধ্যে, কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে যতটা হিট আছে, যতটা এনার্জি স্টোর আছে, সেটাকে আমরা বলছি হিট। আর তাহলে টেম্পারেচার কি? টেম্পারেচার হচ্ছে একটা বস্তু কতটা ঠান্ডা বা গরম, কতটা ঠান্ডা বা গরম। ঠিক আছে, দ্য ডিগ্রি অফ হটনেস অর কোল্ডনেস। ঠিক আছে, কতটা সে ঠান্ডা বা কতটা গরম ইজ দ্য মেজার অফ দ্য অ্যাভারেজ এনার্জি অফ মলিকুলার মোশন ইন এ সাবস্টেন্স। দেখো এক্সাম্পল, ধরো এ কাপ অফ বয়লিং ওয়াটার হ্যাজ এ হায়ার টেম্পারেচার 100 degree centigrade than a bathtub a warm water 40 degree centigrade. However, the bathtub contains far more heat energy because it has a much larger volume and many more water molecules. দেখো ছোট্ট একটা কাপ আছে এখানে, একটা কাপ আর একটা হচ্ছে বাথটাব। এইটার টেম্পারেচার হতে পারে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 80 ডিগ্রি সেন্টিগ্রেড। ধরো এইটা টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তো তোমার এখন বলতে হবে যে এর মধ্যে কার মধ্যে হিট এনার্জি বেশি আছে। দেখো যেহেতু কাপটা হচ্ছে ছোট, হ্যাঁ কাপটা ছোট, তো তার যদি টেম্পারেচার বেশিও হয়ে থাকে তার মধ্যে হিট এনার্জি কিন্তু তুলনামূলকভাবে কম হবে। বাট এখানে হচ্ছে কি টেম্পারেচার কম, টেম্পারেচারটা কম কিন্তু হিট এনার্জি এখানে অনেক বেশি হতে পারে, বিকজ একটা কাপের তুলনায় একটা টাব মানে বিশাল সাইজের, হয়তো 1000 কাপ, একটা আমি উদাহরণ হিসাবে বললাম, হয়তো 1000 বা 10,000 কাপ জল নিয়ে একটা বাথটাবের জল হচ্ছে। ঠিক আছে, তো এইখানে কিন্তু হিটের পরিমাণ অনেক বেশি, যদিও এখানে টেম্পারেচার বেশি কিন্তু এখানে হিটের পরিমাণ অনেক বেশি হতে পারে। ওকে, তো আশা করি হিট আর টেম্পারেচারের ডেফিনেশনটা আমরা বুঝলাম। সরল ভাষায় হচ্ছে হিট হচ্ছে কতটা পরিমাণে এনার্জি আছে, টেম্পারেচার হচ্ছে ওই হিটের কারণে কোনো একটা বস্তু কতটা গরম বা ঠান্ডা। ঠিক আছে, এখানে আমরা একটা উদাহরণের সাথে দেখতে পেলাম যে বাথটাবের মধ্যে টেম্পারেচার কম হলেও হিট এনার্জির পরিমাণ এখানে বেশি, বিকজ দ্য সাবস্টেন্স ইজ মোর হিয়ার। ওকে, তারপর দেখো আমরা আসছি থার্মোমেট্রি। থার্মোমেট্রি নিয়ে আলোচনা করছে। থার্মোমেট্রি ইজ দ্য সায়েন্স অ্যান্ড প্র্যাকটিস অফ মেজারিং টেম্পারেচার। থার্মোমেট্রি হচ্ছে সায়েন্স অ্যান্ড প্র্যাকটিস অফ মেজারিং টেম্পারেচার। টেম্পারেচারের মেজারমেন্ট নিয়ে, টেম্পারেচার বিভিন্ন রকমভাবে টেম্পারেচারের মেজারমেন্টটা হয়। তো টেম্পারেচারের ডেফিনেশনটা আমরা এখন দেখলাম। অ্যাজ মেনশনড, টেম্পারেচার ইজ দ্য ডিগ্রি অফ হটনেস অর কোল্ডনেস অফ এ বডি। টেম্পারেচার হচ্ছে একটা বস্তু কতটা গরম বা ঠান্ডা সেটা বোঝানোর জন্য আমরা টেম্পারেচার বলি। যত বেশি গরম তত বেশি সংখ্যায় টেম্পারেচার বেশি হয়। ইট ডিটারমাইন্স দ্য ডিরেকশন অফ হিট ফ্লো। হ্যাঁ, তো টেম্পারেচার হিট ফ্লো ডিরেকশনটাকে নির্ধারণ করে। যেদিকে টেম্পারেচার বেশি সেখান থেকে কম টেম্পারেচার দিকে হিট ফ্লো করবে, এটাই স্বাভাবিক। একটা গরম, ধরো একটা স্টিলের কাপ, হ্যাঁ, মধ্যে যদি আমি গরম চা রাখি, তো এই চাটা কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যায়। কেন ঠান্ডা হয়ে যায়? বিকজ হিট ফ্লো হয়ে যায় চারদিকে। তো হিট যেহেতু ফ্লো হয়ে যাচ্ছে তার টেম্পারেচার আস্তে আস্তে করে কমে যাচ্ছে। ওকে, দেখো ইন কমন মার্কারি অর অ্যালকোহল থার্মোমিটার, দ্য থার্মোমেট্রিক প্রপার্টি ইজ দ্য ইউনিফর্ম এক্সপানশন অফ দ্য লিকুইড উইথ এ রাইজ ইন টেম্পারেচার। ঠিক আছে, দেখো কি হয়, টেম্পারেচার হিটের একটা প্রপার্টি হচ্ছে টেম্পারেচার বাড়ার সাথে সাথে, হ্যাঁ, টেম্পারেচার বাড়াচ্ছি মানে কোনো একটা, ধরো এটি একটা টিউবের মধ্যে আমি যখন হিট পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি, যে কোনোভাবে যে কোনো হিটের সোর্স থেকে আমি এটাতে হিটের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি। ওকে, তো হিটের পরিমাণ যদি আমি বাড়িয়ে দিই ডেফিনেটলি তার টেম্পারেচার রাইজ হবে। যখন তার টেম্পারেচার রাইজ হয় তখন এই মলিকিউলগুলো এক্সপানশন হয়, এই মলিকিউলগুলোর এক্সপানশন হয়ে যায়। ঠিক আছে, তো
তো আমরা জানি কি থার্মোমিটার রেগুলারলি আমরা কেউ না কেউ মানে সবাই আমরা কোনো না কোনো সময় আমরা থার্মোমিটার ইউজ করেছি। তো থার্মোমিটারের মধ্যে কি হয়, পারদের স্তরটা বেড়ে উপরের দিকে ওঠে। হ্যাঁ, তো এটা কি করে হয় বেসিক্যালি, যখন আমি এখানে হিট প্রোভাইড করছি তো এইখানে পারদের এক্সপানশন হচ্ছে, ঠিক আছে, মার্কুরি বা পারদ, হ্যাঁ, আর অথবা আমরা অ্যালকোহলও ইউজ করে থাকি। তো কি হয়, হিট যখন প্রোভাইড করি এইটার এক্সপানশন হয়, এক্সপানশন হয়ে যতটা সে উপর উঠে সে অনুযায়ী আমাদের এখানে মার্কিং করা থাকে থার্মোমিটারের মধ্যে। তো এই মার্কিংটা যতটা সে উপর উঠে ততক্ষণ আমি বলি যে এত ডিগ্রি ফারেনহাইট তার বডি টেম্পারেচার, বা এত ডিগ্রি ফারেনহাইট বা এত ডিগ্রি সেলসিয়াস তার বডি টেম্পারেচার। ওকে, ক্লিনিক্যাল থার্মোমিটার ডিজাইন টু মেজার হিউম্যান বডি টেম্পারেচার। তো হিউম্যান বডি টেম্পারেচার মাপার জন্য যে থার্মোমিটারটা ইউজ করা হয় সেটাকে আমরা কি বলছি, ক্লিনিক্যাল থার্মোমিটার। ওকে, ইটস রেঞ্জ ইজ টিপিক্যালি ফ্রম 35 ডিগ্রি সেন্টিগ্রেড টু 42 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই যে ক্লিনিক্যাল থার্মোমিটার তার রেঞ্জটা থাকে 35 থেকে 42 পর্যন্ত। ওকে, সো দ্য নর্মাল টেম্পারেচার অফ দ্য হিউম্যান বডি ইজ 37 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা 37 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 98.6 ডিগ্রি ফারেনহাইট। আমরা বলি জ্বর হলে যে আমাদের বডি টেম্পারেচার 100 হয়ে গেছে, 101 হয়ে গেছে, 99 হয়ে গেছে। তো এর মানে হচ্ছে যে বডি টেম্পারেচার বেড়ে ফারেনহাইট ইউনিটে কিন্তু আমরা বলছি 99, 100, 101 হয়ে গেছে জ্বর। হ্যাঁ, তো এটা বেসিক্যালি আমরা ফারেনহাইট ডিগ্রিতে বলছি। যদি আমরা সেলসিয়াসে বলি হয়তো 37 থেকে 38 হলো, ঠিক আছে। ল্যাবরেটরি থার্মোমিটার, ল্যাবরেটরি থার্মোমিটারগুলো আমরা কখন ইউজ করি, সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস উইথ এ ওয়াইডার রেঞ্জ, টিপিক্যালি -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এটা দিয়ে মাপা হয়, ঠিক আছে। -10 ডিগ্রি থেকে 110 ডিগ্রি পর্যন্ত এই ল্যাবরেটরি থার্মোমিটার দিয়ে মাপা যেতে পারে। ওকে, তারপর দেখো আমরা এখন টেম্পারেচারের স্কেলসগুলো নিয়ে আলোচনা করব, বা কী কী ইউনিট আমরা ইউজ করি। 3 মেইন স্কেলস ইউজড ফর মেজারিং টেম্পারেচার, 3টা স্কেল আমরা ইউজ করি। দেখো, ফার্স্ট অফ হচ্ছে সেলসিয়াস। জল যখন জমে বরফ হয় তখন জলের টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, ঠিক আছে। আবার জল যখন ফুটতে শুরু করে, নর্মাল যে আমাদের অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারে যখন জল ফুটতে শুরু করে বা বাষ্পীভূত হয় তখন তার টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। ফারেনহাইট তাহলে কি, ফারেনহাইট হচ্ছে আরেকটা স্কেল যেখানে জলের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, হ্যাঁ, আর বয়লিং পয়েন্ট হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তো ডেফিনেটলি এখানে মেজারমেন্টটা ডিফারেন্ট, ঠিক আছে, মেজারমেন্টটা ডিফারেন্ট। সেলসিয়াসে 0 ডিগ্রি জলের আমরা এর একটা স্ট্যান্ডার্ড হিসেবে নিলাম, ঠিক আছে, স্ট্যান্ডার্ড হিসেবে নিলাম জলের ফ্রিজিং পয়েন্ট আর জলের বয়লিং পয়েন্ট, ঠিক আছে। তো ফ্রিজিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট। ওকে, আমরা জানি জল 0 ডিগ্রিতে জমে যায়, বরফ হয়ে যায়, আর জল 100 ডিগ্রিতে বয়েল করতে শুরু করে, বয়েল হয়ে যায়, বা সেটা বাষ্পীভূত হতে শুরু করে, ঠিক আছে। তো যদি আমি সেন্টিগ্রেডে বলি সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি আমি ফারেনহাইটে বলি তো সেটা কত হবে, 32 ডিগ্রি ফারেনহাইট অথবা 212 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। আমরা হিউম্যান বডির কথা চিন্তা করলাম একটু আগে, 98.6 ফারেনহাইট হচ্ছে হিউম্যান বডি টেম্পারেচার, 98.6 কি ফারেনহাইট ডেফিনেটলি, হ্যাঁ। আর সেলসিয়াসে যদি আমি বলি মানুষের শরীরের তাপমাত্রা কত হবে, সেটা হবে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, অ্যাবাউট। আচ্ছা, আরেকটা ইউনিট যেটা আমরা যে মানে বেসিক্যালি আমরা রেগুলারলি এই ইউনিটটা ইউজ করে থাকি না, যেটা সায়েন্টিফিক মেজারমেন্ট বা এইসব ক্ষেত্রে ল্যাবরেটরিতে ইউজ করা হয়ে থাকে, সেটা হচ্ছে কেলভিন, যেটাকে কে দিয়ে লেখা হয়, ঠিক আছে। এটাকে আমরা এসআই ইউনিট বলি, হ্যাঁ। আমরা এসআই ইউনিট দেখেছিলাম ইউনিট এন্ড মেজারমেন্ট চ্যাপ্টারে। তো কেলভিন হচ্ছে এসআই ইউনিট অফ টেম্পারেচার। It is an absolute temperature scale. Absolute 0 is the theoretically lowest possible temperature, ঠিক আছে। দেখো, লোয়েস্ট পসিবল টেম্পারেচার কত হতে পারে, সেটা হতে পারে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থিওরিটিক্যালি আমরা দেখলাম, বা সায়েন্টিস্টরা যেটা প্রুফ করেছে মানে ক্যালকুলেশনের মাধ্যমে, যে কোনো ম্যাটার বা ম্যাটেরিয়ালকে আমরা
-273.15 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ঠান্ডা করতে পারি। এর নিচের টেম্পারেচার এর নিচে নামানো সম্ভব না। প্র্যাকটিক্যালি এটাও সম্ভব না, এটা কিন্তু থিওরিটিক্যাল। থিওরিটিক্যাল মানে হচ্ছে যে কোনো কতগুলো কন্ডিশন কনসিডার করে তারপর থিওরিটিক্যালি এটা বেরিয়েছে, বাট প্র্যাকটিক্যালি এটা সম্ভব না। প্র্যাকটিক্যালি এটা -273.15 ডিগ্রি সেন্টিগ্রেডে নামানো টেম্পারেচারকে সম্ভব হয়নি এখনও পর্যন্ত। ওকে, দেখো কনভার্সন ফর্মুলাস। তো ফারেনহাইট স্কেলটা হচ্ছে 9/5 প্লাস 32, ঠিক আছে, 9c/5 প্লাস 32। তো সেন্টিগ্রেড বা সেলসিয়াসটা যদি আমার জানা থাকে, কোনো একটা বডি টেম্পারেচার যদি কথার কথা 42 ডিগ্রি সেলসিয়াস বা 45 ডিগ্রি সেলসিয়াস যদি আমি জানি, 45 ডিগ্রি সেলসিয়াস যদি আমি জানি, আমি কি করব, তার টেম্পারেচার ফারেনহাইট স্কেলে কত সেটা আমি বার করতে পারি। কী করবো, আমি সি এর জায়গায় 45 বসিয়ে দেবো। 9 × 45 ডিভাইডেড বাই 5 প্লাস 32। তো কত আসবে দেখো, 5 5 9 45, 9 9 81 প্লাস 32, 81 প্লাস 32। তো কত আসছে এখানে দেখো, 2 আর 1 3, 8 আর 3 11, 113 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, যদি কোনো একটা অবজেক্ট 45 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, যদি কোনো একটা অবজেক্ট 45 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তার মানে হচ্ছে সে 113 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, তো একইভাবে কেলভিনে আমি বার করতে পারবো। কেলভিনে বার করতে গেলে কি করতে হয়, সেলসিয়াস 45 273.15 সাথে 45কে যোগ করতে হয়, তাহলে আমি কেলভিন স্কেলও বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কনভার্সনটা করতে পারি এই ফর্মুলাগুলোর সাহায্য নিয়ে। ওকে, এখন দেখো হোয়াট ইজ থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম কি? এ স্টেট ওয়ার টু অর মোর ফিজিক্যাল সিস্টেমস হুইচ আর ইন থার্মাল কন্ট্যাক্ট নো লঙ্গার হ্যাভ এনি নেট এক্সচেঞ্জ অফ হিট এনার্জি। কথার অর্থ হচ্ছে যখন দুটো বস্তু এখানে আছে, ধরো দুটো কন্ডাক্টর বা দুটো মেটেরিয়াল এখানে আছে আমার কাছে, এইবার দুজনের টেম্পারেচার যদি সেম হয়, হ্যাঁ, ধরো এই দুটো বস্তু কন্ট্যাক্টে আছে, মানে একটা আরেকটার সাথে টাচ করে আছে, তো এ এবং বি দুটো বস্তু, এ এবং বি এর টেম্পারেচার যদি এবার সেম হয়ে যায়, এর মানে হচ্ছে এই দুটোর মধ্যে আর হিট এক্সচেঞ্জ হবে না। আমরা একটু আগে পেপারটা দেখলাম যে হিট মানে যেখানে যার হিট বেশি তার থেকে কম টেম্পারেচারওয়ালা বস্তুতে হিটটা ট্রান্সফার হবে। তো এইখানে দেখা গেছে যে দুটো বস্তুরই টেম্পারেচার সমান, তো এখানে নেট হিট এক্সচেঞ্জ হবে না এখানে। তো যেহেতু হিট এক্সচেঞ্জ এখানে হবে না, এর মানে হচ্ছে আমি বলবো যে এই এ এবং বি দুটোই থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। ওকে, দে আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। দে হ্যাভ রিচড দ্য সেম টেম্পারেচার, তারা সেম টেম্পারেচারে পৌঁছে গেছেন। উইল স্টে এট দ্য টেম্পারেচার অ্যাজ লং অ্যাজ দে আর আইসোলেটেড ফ্রম আদার ইনফ্লুয়েন্সেস। যদি অন্য কোনোরকমভাবে এই বস্তুগুলোকে হিট প্রোভাইড না করা হয়ে থাকে, দেন এদের দুজনের টেম্পারেচার সবসময় সমান থাকবে। ওকে, the fundamental principle is that heat always flow from a region of higher temperature to a region of lower temperature. Okay, this flow continues until the temperatures are equal. Once the temperatures are equal, the net flow of heat becomes zero and the systems are said to be thermal equilibrium. ওকে, তো হিট ট্রান্সফার হয়ে যাওয়ার পর যখন দুজনের টেম্পারেচার সমান হয়ে যায়, তখন আর হিট ট্রান্সফার হয় না। তো তখন আমরা বলি যে দুটো বস্তু বা দুটো অবজেক্ট কি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। ওকে, তো থার্মাল ইকুইলিব্রিয়ামের উপরে বেস করে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বলে একটা ল আছে, যেটা বলে যে তিনটে অবজেক্ট আছে, মনে করো আমার কাছে এ, বি এবং সি। ঠিক আছে, এটা বলে যে যদি এ এবং বি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, আবার বি এবং সি যদি নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, দ্যাট মিন্স এ এবং সিও নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এ আর বি যদি টেম্পারেচার সেম হয়, আবার অন্যদিকে বি আর সি এর টেম্পারেচার যদি সেম হয়, এর মানে হচ্ছে এ এবং সি এর টেম্পারেচারও সেম হয়। খুবই ইজি কনসেপ্ট। তো যাই হোক, এটাকেই জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বলা হয়ে থাকে। তো থার্মোডাইনামিক্সের আরও তিনটে ল আছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল, থার্ড ল। তো এগুলো আমাদের সিলেবাসের করার প্রয়োজন নেই। ঠিক আছে, আমাদের সিলেবাস যতটা প্রয়োজন ততটাই আমরা এখানে কনসিডার করছি। ওকে, দেখো কি বলছে তাহলে, ইফ টু সিস্টেমস আর
if two systems are in thermal equilibrium with a third system, then they are in thermal equilibrium with each other. ওকে, যদি দুটো সিস্টেম অন্য একটা সিস্টেমের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, হ্যাঁ, তাহলে এরা নিজেদের মধ্যেও থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, যেটা আলোচনা করলাম একটু আগে। ওকে, এটাই হচ্ছে আমার জিরোথ ল। তো দেখো এখানে একটু এই জিনিসটাই এখানে মেনশন করা হয়েছে, তোমরা একটু দেখে নিও জায়গাটা। This law is the basis of thermometer's work. The thermometer reaches thermal equilibrium with the object it is measuring. We can then be sure that any other object that gives the same reading on the thermometer is at the same temperature as object A. ঠিক আছে, থার্মোমিটারের কনসেপ্টটা আমরা জিরোথ ল থেকে পাই। দেখো, a simple everyday scenario when you pour a hot cup of coffee and leave it in a closed room. দেখো একটা এক্সাম্পল এখানে দিল আরেকটা বোঝানোর জন্য। কি বলছে দেখো, ইনিশিয়াল স্টেট, হ্যাঁ, আমি একটা চায়ের কাপের মধ্যে কফি আছে, কফিটার 80 ডিগ্রি সেন্টিগ্রেড প্রথমে মনে করো, দ্য এয়ার ইন দ্য রুম ইজ 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঘরের টেম্পারেচার ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড। দেয়ার ইজ এ টেম্পারেচার ডিফারেন্স, সো দে আর নট ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এই ঘরের চারপাশের যে এনভায়রনমেন্টটা আছে সেটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু চায়ের কাপের হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এরা কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়ামে নেই। যেহেতু থার্মাল ইকুইলিব্রিয়ামে নেই, তার মানে হচ্ছে এই গরম কাপের থেকে হিট চারদিকে ফ্লো করবে। কতক্ষণ করবে? যতক্ষণ না তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে আসে, মানে এইটার টেম্পারেচার এবং এইটার টেম্পারেচার যতক্ষণ না সমান হয়। ওকে, তো সো দেয়ার ইজ এ টেম্পারেচার ডিফারেন্স, সো দে আর নট ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। হিট এনার্জি উইল ন্যাচারালি ফ্লো ফ্রম দ্য হটার অবজেক্ট, মানে হচ্ছে দ্য কফি, টু দ্য কুলার সারাউন্ডিংস, দ্যাট ইজ মানে হচ্ছে দ্য এয়ার ইন দ্য রুম। দ্য কফি উইল গ্রাজুয়ালি লুজ হিট অ্যান্ড ইটস টেম্পারেচার উইল ড্রপ। The air in the room will absorb this heat and its temperature will rise slightly. ওকে, তো কি হবে, এখান থেকে এটা যেহেতু হিট ট্রান্সফার হচ্ছে ঘরের দিকে, তো ঘরটা আইসোলেটেড, চারদিক থেকে বন্ধ করা আছে, তো ঘরের টেম্পারেচার স্লাইটলি ইনক্রিজ হবে, কারণ ঘরের বিশাল ভলিউম, কাপের তুলনায় ঘরের ভলিউমটা ডেফিনেটলি অনেক বিশাল। তো এটা থেকে হিট এনার্জি যদিও এখানে ট্রান্সফার হচ্ছে, বাট ঘরের টেম্পারেচার খুব স্লাইটলি ইনক্রিজ হবে, বিকজ তার হিট ক্যাপাসিটিটা অনেক বেশি, মানে হিট ধারণ করার ক্যাপাসিটিটা অনেক বেশি। ওকে, সমুদ্রের জলের মধ্যে যদি তুমি এক ফোঁটা জল ফেলো সমুদ্রের মধ্যে, তো সমুদ্রের কিছুই ডিফারেন্স আসবে না। তো ব্যাপারটা হচ্ছে এরকমই আর কি। দেখো, ফাইনাল স্টেট, দিস প্রসেস কন্টিনিউজ আনটিল দ্য কফি অ্যান্ড দ্য রুম এয়ার রিচ দ্য সেম টেম্পারেচার। হ্যাঁ, তো একটা সময় আসবে যখন ঘরের টেম্পারেচার এবং কফির টেম্পারেচার সমান হয়ে যাবে। ঘরের টেম্পারেচার সে 25.1 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, এটা 25.1 ডিগ্রিও হবে না, বাট আমরা একটা বোঝার জন্য ধরে নিলাম যে 25.1 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। অ্যাট দিস পয়েন্ট দ্য নেট ফ্লো অফ হিট ফ্রম দ্য কফি টু দ্য এয়ার স্টপস। এই পয়েন্টে কফি থেকে হিট ট্রান্সফার থেমে যাবে। দ্য কফি অ্যান্ড দ্য রুম আর নাও ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। ওকে, তো খুব সুন্দর একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝলাম যে থার্মাল ইকুইলিব্রিয়াম কীভাবে রিচ হয়। খুব কঠিন কনসেপ্ট না, ইজি কনসেপ্টই। হোয়াট ইজ থার্মাল এক্সপানশন? দেখো, থার্মাল এক্সপানশন ইজ দ্য টেন্ডেন্সি অফ ম্যাটার টু চেঞ্জ ইটস শেপ, এরিয়া অ্যান্ড দ্য ভলিউম। একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে যখন আমি কোনো একটা অবজেক্টের মধ্যে, ধরো এখানে লিকুইড আছে একটা, এই জায়গাতে একটা লিকুইড আছে, যখন আমি হিট প্রোভাইড করি, ধরো আমি হিট প্রোভাইড করছি, যখন আমি হিট প্রোভাইড করি কি হয়, এই যে মলিকিউলগুলো আছে সেই মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি অনেক বেশি বেড়ে যায়। যেহেতু কাইনেটিক এনার্জি অনেক বেশি বেড়ে যায়, এই মলিকিউলগুলো কি করবে, একটা একটাকে ধাক্কা দেবে। এই মলিকিউলগুলো নিজেদের মধ্যে ধাক্কা খেয়ে খেয়ে কী হবে, এদের মধ্যে ডিস্টেন্স বেড়ে যাবে। এই মলিকিউলগুলোর মধ্যে যদি ডিস্টেন্স বেড়ে যায়, ডেফিনেটলি এই ওয়াটারের লেভেলটা বেড়ে ধরো উপরে চলে গেল। এই ওয়াটারের লেভেলটা বেড়ে ধরো উপরে চলে গেল। আগে ছিল এইখানে, আগে ছিল মনে করো এইখানে, এইটা আগে ছিল মনে করো এইটা,
তো ওয়াটার লেভেল বেড়ে নীল যে লাইনটা লেভেলটা সেখানে চলে গেল। কেন হলো? বিকজ যখন হিট এনার্জি দিলাম তার এক্সপানশন হলো। হ্যাঁ, এক্সপানশন হলো, এক্সপানশন মলিকুলগুলো নিজেদের মধ্যে দূরত্ব বাড়লো, এর মানে হচ্ছে তার ভলিউম বাড়লো, যেহেতু ভলিউম বাড়লো ওয়াটার লেভেলটা উপরের দিকে রাইজ করলো। ওকে, তো এই জিনিসটাকেই কিন্তু আমি বলছি থার্মাল এক্সপানশন। হোয়াই ডাজ থার্মাল এক্সপানশন অকার? এখানে দেখো, এট এ মাইক্রোস্কোপিক লেভেল ম্যাটার ইজ মেড অফ অ্যাটমস অ্যান্ড মলিকিউলস দ্যাট আর ইন কনস্ট্যান্ট মোশন, মানে ভাইব্রেশনের একটা মোশনের মধ্যে থাকে। ওয়েন এ সাবস্টেন্স ইজ হিটেড, যখন সাবস্টেন্সটাকে আমি হিট করলাম, ইটস পার্টিকেলস অ্যাবজর্ব এনার্জি অ্যান্ড স্টার্ট ভাইব্রেটিং মোর ভিগোরাসলি। হিটেড, যখন আমি হিট প্রোভাইড করলাম তখন কাইনেটিক এনার্জি বেড়ে যায় এবং সেগুলো ভাইব্রেশন আরও বেশি বেড়ে যায়। ভাইব্রেশন আরও বেশি যখন বাড়ে তারা নিজেদের মধ্যে ধাক্কা খেয়ে তাদের মধ্যে ডিস্টেন্সগুলো বাড়তে থাকে, মুভমেন্ট ডিফারেন্ট সাইডে হয়। ঠিক আছে, this increased vibration causes the particle to push against each other and move further apart. Increased average distance between the particles results in an overall expansion. ঠিক আছে, ওভারঅল এক্সপানশন হয়ে থাকে। ঠিক আছে, এটাই আমরা বলছি থার্মাল এক্সপানশন। থার্মাল হিট এনার্জির কারণে অবজেক্টের এক্সপানশন হয়। লিনিয়ার এক্সপানশন, দেখো লিনিয়ার এক্সপানশন হচ্ছে কোনো একটা অবজেক্টের মূলত যদি অবজেক্টটা খুব থিন হয়, ধরো একটা তার, ঠিক আছে, একটা তার বা লেংথের তুলনায় যখন তার ক্রস সেকশনটা বা ডায়ামিটারটা খুব কম হয় তখন আমরা লিনিয়ার এক্সপানশন দেখতে পাই। লিনিয়ার এক্সপানশন হচ্ছে কি তার দৈর্ঘ্যে বেড়ে যাওয়া হচ্ছে লিনিয়ার এক্সপানশন। ওকে, দিস রেফার্স টু দ্য এক্সপানশন ইন ওয়ান ডিমেনশন লেংথ অফ এ সলিড অবজেক্ট when it is heated. It is most noticeable in long objects like rods, wires, railway tracks. ওকে, তো মোস্টলি যার ডায়ামিটারটা বা ক্রস সেকশনটা খুব ছোট এবং লম্বাই সে অনেক বেশি হয়, তো এই ধরনের ক্ষেত্রে আমরা লিনিয়ার এক্সপানশন দেখতে পাই। দেখো, রেলওয়ে যে রেলওয়ে যে ট্র্যাকগুলো যখন মানে একটা বারের সাথে আর একটা বার যখন জয়েন করা হয় তখন এই রেলওয়ে ট্র্যাকের মধ্যে একটা গ্যাপ রাখা হয়। এখানে ধরো রিভেটিং করলো, যে কোনো প্রসেসে রিভেটিং করলো, মানে এগুলো এরকমভাবেই থাকে, রিভেটিং করলো ধরো এইভাবে। হ্যাঁ, তো রিভেটিং করলেও আমি আর একটু সুন্দর করে ড্র করি তাহলে হয়তো বুঝতে পারবে। ধরো রেলওয়ে ট্র্যাকটা এইরকম থাকে, ঠিক আছে, তো এইখানে একটা গ্যাপ রাখা হলো। দেখো তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটা গ্যাপ রাখা হলো, এই মনে করে এইখানে জয়েন করিয়ে দিল, এখানে বোল্ট লাগিয়ে দিল, এখানে বোল্ট লাগিয়ে দিল, এখানে জয়েন করা হলো, এখানে বোল্ট লাগিয়ে দিল, এখানে বোল্ট লাগিয়ে দিল। ওকে, তো এই যে গ্যাপটা রাখা হলো এখানে, এই গ্যাপটা বেসিক্যালি কেন রাখা হলো? যদি থার্মাল এক্সপানশন হয়, ইফ দেয়ার ইজ থার্মাল এক্সপানশন, এই ট্র্যাকগুলো যদি লিনিয়ার এক্সপানশন হয়ে থাকে যেন সেগুলো এক্সপানশনের জায়গা পায়, এক্সপানশন হয়ে তার লেংথ বাড়ার জায়গা পায়। যদি এই লেংথ বাড়ার জায়গাটা না পায় দেন কি হতো, ট্র্যাকগুলো ব্যান্ড হয়ে যাবে, কারণ তার লেংথে তো বেড়ে গেছে, তো জায়গা সাফিসিয়েন্ট না, তো সে কী হবে, তার ট্র্যাকগুলো তাহলে ব্যান্ড হতে শুরু করতো, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বাড়ে। তো ট্র্যাকগুলো কী করা হয়, ট্র্যাকগুলোর মধ্যে একটা ক্লিয়ারেন্স রাখা হয়। এই ক্লিয়ারেন্সটা কেন রাখা হয়? থার্মাল এক্সপানশন যেন না হয় সেই কারণে। ওকে, এরপর দেখো এরিয়া এক্সপানশন, যেটাকে সুপারফিশিয়াল এক্সপানশন বলা হয়ে থাকে। তো এরিয়া এক্সপানশন বেসিক্যালি কোথায় হচ্ছে, যেখানে থিন শিট ওকে, ইট ইজ রেলিভেন্ট ফর ফ্ল্যাট অবজেক্টস লাইক মেটাল শিটস। ওকে, তো এই মেটাল শিটটার যদি থার্মাল এক্সপানশন হয়, তার এরিয়া ধরো বেড়ে গেল, কোনো দিকে তার এরিয়া বেড়ে গেল, এই এরিয়া বাড়ার প্রসেসটাকে আমরা বলছি কি এরিয়া এক্সপানশন। ভলিউমেট্রিক এক্সপানশন হচ্ছে, ধরো একটা অবজেক্ট আছে এরকম যে হিট পেয়ে তার পুরো ভলিউমটা বেড়ে গেল, তার পুরো ভলিউমটা চেঞ্জ হয়ে সেটা বেড়ে গেল। হ্যাঁ, তো এই ধরনের এক্সপানশনকে আমরা বলছি ভলিউমেট্রিক এক্সপানশন, যেটাকে কিউবিক্যাল এক্সপানশনও বলা হয়ে থাকে।
অ্যানোমালাস এক্সপানশন অফ ওয়াটার। ওয়াটারের একটা এক্সাম্পল, ওয়াটারের যে এক্সপানশনটা সেটাকে অ্যানোমালাস এক্সপানশন বলা হয়। কেন বলা হয়? ওয়াটারের একটা স্পেশাল একটা প্রপার্টি আছে যেটা আমরা দেখতে পাই। কীরকম দেখো ওয়াটার ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, ধরো ওয়াটার 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কখন থাকবে? সে জলও হতে পারে, বরফও হতে পারে, সে ডিফারেন্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, এয়ার প্রেশারের উপর অনেক সময় ডিপেন্ড করে। তো ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। এইবার যদি আমি এখানে হিট প্রোভাইড করতে শুরু করি, তাহলে কি হবে? হিট প্রোভাইড করতে তার টেম্পারেচার বাড়বে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি করে বাড়বে। তো যখন টেম্পারেচার বাড়বে তার এক্সপানশন না হয়ে তার ডেন্সিটি বাড়তে থাকে। এখানে কিছু একটা ডেন্সিটি তার থাকে, হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে আপ টু 0 ডিগ্রি টু 4 ডিগ্রি পর্যন্ত তার ডেন্সিটি বাড়ার কথা। হিট আমরা জানি হিট দিলে এক্সপানশন হবে, এক্সপানশন হওয়া মানে হচ্ছে ডেন্সিটি কমা, কিন্তু না, এখানে ডেন্সিটি বাড়তে থাকে। ডেন্সিটি ইনক্রিজেস আপ টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তারপর কিন্তু আবার ডেন্সিটি কমতে থাকে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়তে থাকে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আবার ডেন্সিটি কমতে থাকে। একই রকমভাবে উল্টো প্রসেসটাও কারেক্ট। যেমন যদি ধরো কথার কথা একটা জল আছে যেটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, তো তার থেকে আমি হিট রিমুভ করছি ইন সাম ওয়ে। যদি আমি হিট রিমুভ করি, সে 9 ডিগ্রি 8 ডিগ্রি 7 ডিগ্রি করতে করতে 4 ডিগ্রিতে যখন আসে, তখন সাডেনলি তার যে ডেন্সিটি কি হয়, যখন আমি হিট বার করে নিচ্ছি এর মানে হচ্ছে ডেন্সিটি বাড়বে। তো ডেন্সিটি বাড়ছে, এইখানে এসে সাডেনলি তার ডেন্সিটি আবার কমতে শুরু করে। করে 0 ডিগ্রিতে সে আবার ডেন্সিটি তার একটা জায়গায় পৌঁছায়। ওকে, তো ওয়াটারের যে এই প্রপার্টিটা সেটাকে আমরা অ্যানোমালাস প্রপার্টি বলছি। আর ওয়াটারের এই এক্সপানশনের যে কার্ভটা সেটাকে আমরা কি বলছি? অ্যানোমালাস এক্সপানশন অফ ওয়াটার। আশা করি বুঝতে অসুবিধা নেই এই জায়গাগুলো আর। ওকে, তো আমরা একটু পড়ে নিই। ওয়াটার এক্সিবিটস এ ইউনিক অ্যান্ড ইম্পর্টেন্ট বিহেভিয়ার। মোস্ট সাবস্টেন্সেস expand on heating, but water behaves differently between 0 degree to 4 degree. Okay, when water is cooled from a room temperature, it contracts like other liquids. হ্যাঁ, যখন আমি থেকে হিট বার করে নিচ্ছি, সে কন্ট্রাক্ট করে কথার মানে হচ্ছে তার ডেন্সিটি বাড়তে থাকে। ডেন্সিটি বাড়তে আপ টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ডেন্সিটি তার বাড়ে। কিন্তু 4 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে যখন আরও নিচে নামলো, 3 ডিগ্রিতে আসলো, তখন কিন্তু তার ডেন্সিটি আবার বাড়তে থাকে, তার ডেন্সিটি আবার কমতে থাকে। ঠিক আছে, এর মানে হচ্ছে ওয়াটারের ডেন্সিটি তুমি সবসময় 4 ডিগ্রি সেন্টিগ্রেডে হাইয়েস্ট ডেন্সিটি দেখতে পাবে। হাউএভার as it cooled below 4 ডিগ্রি সেন্টিগ্রেড, it starts to expand instead of contracting. ঠিক আছে, কন্ট্যাক্ট না হয়ে তার এক্সপানশন হতে আবার শুরু করে। দিস মিনস ওয়াটার হ্যাজ ইটস ম্যাক্সিমাম ডেন্সিটি আর 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ইম্পর্টেন্ট, পরীক্ষাতে শর্ট কোশ্চেন আসতে পারে। When it freezes at 0 degree centigrade, 0 degree centigrade আমরা জানি জল ফ্রিজ হয়ে যাবে, বরফ হয়ে যাবে। It expands further, which is why ice is less dense than liquid water and floats. দেখো 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ডেন্সিটি সবচেয়ে কম হয়, যেহেতু কম হয় 0 ডিগ্রিতে তার ডেন্সিটি 4 ডিগ্রি সেন্টিগ্রেড ডেন্সিটি সবচেয়ে হাইয়েস্ট হয়। ওয়াটার 0 ডিগ্রিতে তার ডেন্সিটি 4 ডিগ্রির তুলনায় কী হয়? কম হয়। মানে যেহেতু আইসের একটা হয়, আইসের ডেন্সিটি কম এবং তার ভলিউম বেশি, এই কারণে আইস সবসময় ওয়াটারের উপরে ভাসতে থাকে। ওকে, আইস সবসময় ওয়াটারের উপরে ভাসতে থাকবে। আচ্ছা, the anomalous behavior is crucial for the survival of aquatic life in cold climates. দেখো কোল্ড ক্লাইমেট, আর্কটিক এরিয়াতে কি হয় বেসিক্যালি, দেখো ওইখানে আমরা জানি প্রচুর ঠান্ডা। এত ঠান্ডাতে হ্যাঁ -4 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, না সরি এটা 4 ডিগ্রি, মানে এখানে না, কি হয়
ওইখানে টেম্পারেচার মাইনাসে চলে যায়। যখন টেম্পারেচার মাইনাসে চলে যায়, ধরো একটা লেক আছে, লেকের উপরের পোর্শনটা আগে বরফ হয়ে যায়, উপরের পোর্শনটা প্রচুর ঠান্ডার এক্সপোজারে আগে বরফ হতে শুরু করে। তো বরফ হয়ে কি করে, এটা একটা আইসোলেটরের মতো কাজ করে। বরফ হয়ে যাওয়ার পরে এটা একটা আইসোলেটরের মতো কাজ করে, আর নিচের যে জলটা, সেই জলটাকে প্রোটেক্ট করে। নিচের জলটা তখন বরফ হয় না। তো এই মানে যে ওয়াটারি প্রপার্টিটার কারণে কি হচ্ছে, পুরো লেকটায় একসাথে বরফ হচ্ছে না, ও নিচের পোর্শনটা কিন্তু জল থেকে যায়। তো ওইখানে অ্যাকোয়াটিক যে অ্যানিমেলগুলো থাকবে সেগুলো সারভাইভ করতে পারে। ঠিক আছে, অ্যাকোয়াটিক অ্যানিমেলগুলো কিন্তু ওইখানে সারভাইভ করতে পারছে, বিকজ নিচে জল আছে। উপরে বরফ হলেও নিচে জল। দেখো, as a lake cools, the surface water at 4 degrees centigrade becomes dense and sinks. This process continues until the entire lake reaches 4 degrees centigrade. Further cooling makes the surface water less dense, so it stays on top and freezes. ঠিক আছে, forming an insulating layer of ice that protects the liquid water and aquatic life below. প্রসেসটাকে আমি আরেকটু ডিসকাস করি। ধরো 4 ডিগ্রি সেন্টিগ্রেড যখন টেম্পারেচার নামতে আপ টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আসে, হ্যাঁ, তো কি হয় আমরা জানি, কনভেকশন করে একটা প্রসেস হয়। যখন জলের টেম্পারেচার যখন কমতে থাকে, ধরো এই উপরের পোর্শনের জলটা কম, টেম্পারেচার কম, ঠিক আছে, যদি এটা টেম্পারেচার কম হয়, এর মানে হবে সে ডেন্স হবে। ডেন্স হলে কী করবে, সে ভারী হয়ে নিচের দিকে চলে আসবে। আর নিচের দিকের জলটা যদি একটু হালকা কম্পারেটিভলি গরম হয়, তাহলে সে কী হবে, উপরের দিকে যাবে। তো এই প্রসেসটা চলতে থাকে, এইভাবে চলতে থাকে সবসময়। তো চলতে একটা সময় আসবে যখন পুরো লেকের টেম্পারেচার 4 ডিগ্রি হয়ে যাবে। হ্যাঁ, 4 ডিগ্রি যখন হয়ে যায়, 4 ডিগ্রির যখন হয়ে যায় তখন পুরো লেকের ডেন্সিটি সেম হয়, পুরোটা লেকের ডেন্সিটি তখন সেম হয়ে যাবে। তো যখন পুরো লেকের ডেন্সিটি সেম হবে, তখন উপরের থেকে জল আর নিচের দিকে নামতে পারছে না। তো এক্সট্রিম কোল্ড টেম্পারেচারে উপরের পোর্শনটা বরফ হয়ে যাচ্ছে, নিচের পোর্শনটা আর বরফ হতে পারছে না। ঠিক আছে, তো এই উপরের বরফের লেয়ারটা একটা ইনসুলেটিং লেয়ারের মতো কাজ করে। ঠিক আছে, তো নিচে যে জলটা আছে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের জলটা, সেই জলটার মধ্যে অ্যানিমেল, অ্যাকোয়াটিক লাইফ, গাছ, নিচের যে প্ল্যাঙ্কটন বা মাছ যেগুলো আছে সেগুলো সার্ভাইভ করতে পারে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, বার্স্টিং অফ ওয়াটার পাইপ। দেখো, একটা পাইপ আছে, পাইপ দিয়ে জল যাবে। তো শীতের জায়গায় কি হয়, যখন পাইপের মধ্যে জল থাকে এবং জলটা বরফ হয়ে যায়, তো জানি বরফ হলে কি হয়, এক্সপানশন হয়। তো এই এক্সপানশনের প্রেশারে উইন্টার এরিয়াতে তোমার যেগুলো কোল্ড এরিয়া যেগুলো আছে সেখানেও এই পাইপগুলো ফেটে যায়। হ্যাঁ, পাইপগুলো ফেটে যেতে পারে, বার্স্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, বিকজ অফ দ্য প্রেশার ডিউ টু এক্সপানশন অফ ওয়াটার ইনসাইড দ্য পাইপ। ওকে, দেখো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস যদি আমি বলি, এখানে কতগুলো থার্মাল এক্সপানশনের কতগুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। রেলওয়ে ট্র্যাক্সেরটা আমি আলোচনা করলাম। রেলওয়ে ট্র্যাক্সের মধ্যে একটা ক্লিয়ারেন্স রাখা হয় যেন এক্সপানশনটা হতে পারে। ব্রিজেসের মধ্যে আমরা দেখতে পাই লার্জ ব্রিজেস আর অফেন বিল্ট উইথ এক্সপানশন জয়েন্টস। ঠিক আছে, মানে যেন এক্সপানশন হলে যেন ক্ষতি না হয় সেই কারণে ক্লিয়ারেন্স রাখা হয়। সি লেভেল রাইজ, এক্সপানশনের কারণে যখন হিটের ব্যাপারটা আসে, জল ফুলে উঠে, সেটা বলছি আমি। সি লেভেল রাইজ। ক্র্যাকিং অফ গ্লাস, হ্যাঁ, cracking of glass. Pouring very hot water into a thick glass tumbler can cause it to crack. The inner surface expands rapidly while the outer surface remains cool and does not expand as much, creating internal stress that shatters the glass. ঠিক আছে, গ্লাস ব্রেক হতে শুরু করে। যখন ওয়াটার গ্লাসের মধ্যে আমি গরম জল ঢেলে দিলাম, কি হয়, ভেতরের যে লেয়ারটা আছে সেই লেয়ারটার এক্সপানশন হয়, কিন্তু বাইরের লেয়ারটা তো ঠান্ডা এক্সপোজার আছে, তো সেখানে এক্সপানশন হয় না। যেহেতু সেখানে এক্সপানশন হয় না, কি হবে, এটার মধ্যে একটা ভেতর দিকে তো প্রেশার ক্রিয়েট হয়, ভেতরের দিকে যেহেতু এক্সপানশন হচ্ছে, প্রেশার ক্রিয়েট হচ্ছে, তো ওই প্রেশারের কারণে বাইরের দিকটাও ফেটে যায়। ওকে, ফেটে যাচ্ছে কারণ বাইরের দিকটা কি হচ্ছে, বেশি ব্রিটেল আছে। তুমি একটা কাচের গ্লাসকে যদি গরম জলের মধ্যে
ডুবিয়ে দাও তাহলে সেটার কোনো সমস্যা হয়তো বা হবে, দেখতে পাবে না তুমি। কিন্তু গরম জল যদি আমি গ্লাসটার ভেতরে ঢালি, ইন দ্যাট কেস সমস্যাটা হতে পারে। ওকে, চলো এবার আমরা দেখি হোয়াট ইজ চেঞ্জ অফ স্টেট। চেঞ্জ অফ স্টেট কি আমরা জানি, আমাদের ম্যাটারের তিনটা স্টেট, বেসিক্যালি তিনটা স্টেট বলে আমরা জানি, লিকুইড, সলিড এবং গ্যাসিয়াস স্টেট। তো লিকুইড, সলিড এবং গ্যাসিয়াস স্টেটের মধ্যে যে ইন্টারচেঞ্জ, এদের মধ্যে যে চেঞ্জ হয়, হ্যাঁ, তো সেইটাকেই আমরা বলছি চেঞ্জ অফ স্টেট। ফিজিক্যাল প্রসেস ওয়ার ম্যাটার ট্রানজিশন অকার্স ফ্রম ওয়ান অফ ইটস ফান্ডামেন্টাল স্টেট টু আনাদার স্টেট। ঠিক আছে, এক স্টেট থেকে অন্য স্টেটে যে ট্রান্সফারটা হয়, এটা একটা ফিজিক্যাল চেঞ্জ। তার কেমিক্যালি ইন্টারনাল স্ট্রাকচারে কোনো চেঞ্জ হচ্ছে না এখানে। ঠিক আছে, তার বাহ্যিকভাবে সে শুধু ট্রান্সফর্ম হচ্ছে। দেখো, physical change not a chemical one, the chemical composition of the substance remains the same। ঠিক আছে, এখানে শুধুই ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে, সে শক্ত হয়ে যাচ্ছে, নরম হচ্ছে, কিন্তু তার যদি ধরো H2O, বরফের মধ্যেও H2O থাকে, গ্যাসের মধ্যেও H2O, মানে ভেপারের মধ্যেও H2O থাকে, জলের মধ্যেও H2O থাকে। তো H2O এইটার কোনো পরিবর্তন হয় না, এটা হোক লিকুইড স্টেটে, হোক গ্যাসিয়াস স্টেটে, হোক এটা লিকুইড স্টেটে বা সলিড স্টেটে, এদের মানে তার ইন্টারনাল স্ট্রাকচারে কোনো পরিবর্তন হয় না। এই কারণে এটাকে বলা হয় ফিজিক্যাল চেঞ্জ, নট কেমিক্যাল চেঞ্জ। ওকে, তো 6টা প্রসেস আমি দেখতে পাই এখানে। দেখো, যদি লিকুইড থেকে সলিড থেকে লিকুইডে হয়, সলিড থেকে লিকুইড হলে এই প্রসেসটাকে আমরা বলছি মেল্টিং বা ফিউশন। সলিড আছে, বরফ হচ্ছে, বরফ গলে জল হয়ে গেল, এর মানে হচ্ছে এটা হচ্ছে মেল্টিং। হ্যাঁ, এখানে কি হয় বেসিক্যালি, হিট, সলিডটা হিট অ্যাবজর্ব করে, সলিড হিট অ্যাবজর্ব করছে, হিট অ্যাবজর্ব করে সে মেল্ট হচ্ছে, জলে পরিণত হচ্ছে। ঠিক আছে, আইস টার্নিং ইনটু ওয়াটার এক্সাম্পল। লিকুইড থেকে সলিড, যখন লিকুইড থেকে সলিড মানে হচ্ছে জল আছে, জল থেকে বরফ, তো জল থেকে বরফ কী করছে, হিট ইজ রিলিজড, জল থেকে হিট রিলিজ করছি, টেম্পারেচার কমছে বলে সে সলিড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই প্রসেসটাকে বলছি আমরা ফ্রিজিং অর সলিডিফিকেশন। ওয়াটার টার্নিং ইনটু আইস, সিম্পল এক্সাম্পল। লিকুইড টু গ্যাস, যখন লিকুইড আমি হিট প্রোভাইড করি, মানে হিট ইজ অ্যাবজর্বড, হ্যাঁ, বাই লিকুইড, যখন লিকুইডটা হিট অ্যাবজর্ব করে তখন সে গ্যাসে পরিণত হয়, এই প্রসেসটাকে আমরা বলছি ভ্যাপারাইজেশন বা বয়েলিং বা ইভাপোরেশন। ঠিক আছে, ওয়াটার বয়েলিং ইনটু স্টিম, ওয়াটার স্টিমে পরিণত হচ্ছে, ওকে, ভেপারে পরিণত হচ্ছে। গ্যাস টু লিকুইড, এবার দেখো এই টপিকগুলো আমাদের খুব মানে পরিচিত। এবার হচ্ছে যদি গ্যাস থেকে লিকুইড, তো আমরা জানি কি গ্যাস থেকে লিকুইড হচ্ছে হিট রিলিজ করবে, গ্যাস যখন হিট রিলিজ করে সেই লিকুইডে পরিণত হয়, এই প্রসেসটাকে আমরা বলছি কনডেনসেশন। ওয়াটার ভেপার ফর্মিং ডিউ অন গ্রাস। ঠিক আছে, দেখো গ্রাসের উপরে যে ওয়াটার ভেপার ফর্মিং হচ্ছে, বা তুমি দেখতে পাবে যে ফ্রিজের জল যদি আমরা একটা স্টিলের গ্লাসের মধ্যে নিই, তার বাইরে এরকম ড্রপলেট তৈরি হচ্ছে, এর মানে হচ্ছে ওয়েদারের মধ্যে যে ওয়াটার ভেপারটা আছে, আমাদের অ্যাটমসফিয়ার ওয়েদারের মধ্যে কিন্তু ওয়াটার ভেপার থাকে আমরা জানি। তো এই ওয়াটার ভেপারটা ঠান্ডা এই গ্লাসটার সংস্পর্শে আসার কারণে সে ভেপার থেকে লিকুইডে পরিণত হয়েছে। ঠিক আছে, তো এটাকে আমরা বলছি কি কনডেনসেশন। সলিড টু গ্যাস, সলিড থেকে ব্যাপার হচ্ছে, বা দেখো সলিড থেকে লিকুইড হওয়ার কথা, লিকুইড থেকে গ্যাস হওয়ার কথা, বাট এখানে ডাইরেক্ট যদি সলিড থেকে গ্যাসে পরিণত হয় সেটাকে আমরা বলছি সাবলিমেশন। এখানে হিট ইজ অ্যাবজর্বড, হিট, সলিড প্রচুর পরিমাণে হিট যখন সে পায়, হ্যাঁ, তখন সে ডাইরেক্ট সলিড থেকে গ্যাসে পরিণত হয়ে গেল। ঠিক আছে, ধরো একটা বরফের টুকরোকে তুমি মারাত্মক গরম 200 ডিগ্রি বা 300 ডিগ্রি সেন্টিগ্রেডের একটা গরম পাত্রের মধ্যে তুমি রেখে দিলে, তো ওইখানে জল ফর্মেশন হওয়ার আগেই বরফ থেকে ধরো ভেপারে ট্রান্সফার হয়ে গেল। ঠিক আছে, তো এই প্রসেসটা হচ্ছে সাবলিমেশন, যেটা তুমি ড্রাই আইসে দেখতে পারো। হ্যাঁ, টার্নিং ইনটু গ্যাস, ড্রাই আইস টার্নিং ইনটু গ্যাস। ঠিক আছে, ড্রাই আইস এর প্রপার্টি এটা আসলে কি, সলিড কার্বন ডাইঅক্সাইড। তো সলিড কার্বন ডাইঅক্সাইড নর্মাল টেম্পারেচারেও লিকুইডে এক্সিস্ট করে না, ড্রাই আইস ডিরেক্টলি বা সলিড কার্বন ডাইঅক্সাইড ডিরেক্টলি গ্যাসে পরিণত হয়। গ্যাস টু সলিড, হ্যাঁ, এটা হচ্ছে ডিপোজিশন। গ্যাস থেকে সলিড হতে গেলে হিট ইজ রিলিজড, গ্যাস হিট রিলিজ করে তারপর সলিড হবে।
তো এই প্রসেসটাকে আমরা বলছি ডিপোজিশন। ওকে, ফ্রস্ট ফর্মিং অন এ উইন্ডো, ফ্রস্ট ফর্মিং অন এ উইন্ডো। শীতের জায়গাতে কি হয়, ঘরের বাইরে কাচের মধ্যে বরফ জমে যায়, ঠিক আছে। এই প্রসেসটার নাম হচ্ছে তোমার ফ্রস্ট ফর্মিং অন এ উইন্ডো। কি কনসেপ্ট, হ্যাঁ, ইন এ চেঞ্জ অফ স্টেটস কি কি কনসেপ্ট থাকে? মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট, এই ফ্যাক্টরগুলো চেঞ্জ অফ স্টেটের মধ্যে মানে প্রভাব ফেলে, এফেক্ট করে। মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট কি আছে কোনো একটা অবজেক্টের, কোনো একটা অবজেক্ট মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্টের উপর ডিপেন্ড করে। দ্য স্পেসিফিক টেম্পারেচার অ্যাট হুইচ এ সলিড সাবস্টেন্স টার্নস ইনটু এ লিকুইড, ঠিক আছে। যেই পয়েন্টে কোনো একটা সলিড লিকুইডে পরিবর্তন হয়, ট্রান্সফর্ম হয়, সেটাকে আমরা বলছি মেল্টিং পয়েন্ট। যেমন ওয়াটারের হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই বরফও হয়, আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কিন্তু তোমার বরফ থেকে জলেও পরিণত হয়। এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট অফ আইস। ওকে, বয়েলিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি, জলের ক্ষেত্রে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল গরম হয়ে তারপর ভ্যাপারে পরিণত হয়, স্টিমে পরিণত হয়, তো এটাকে আমি বলছি বয়েলিং পয়েন্ট। আচ্ছা, এইখানে ডেফিনেটলি প্রেশার এবং টেম্পারেচারের গল্প আছে একটা। দেখো, প্রেশার এবং টেম্পারেচারের গল্প আছে, আমি বলি একটু উদাহরণ। ধরো তুমি ল্যান্ডের মধ্যে আছো, ল্যান্ডের মধ্যে তুমি ধরো তোমার বাড়ি ঘরে আছো, তোমার বাড়ি ঘর হচ্ছে একদম স্ট্যান্ডার্ড একটা প্লেনের মধ্যে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্লেন মানে হচ্ছে তুমি সমতল ভূমিতেই তুমি বসবাস করছো। তো তুমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে হিট করলে দেখলে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড যখন পৌঁছালো তখন জলটা ভ্যাপারাইজ হতে শুরু করলো। তুমি এবার কি করলে, তুমি পাহাড়ের উপরে চলে গেছো, পাহাড়ের উপরে তুমি চলে গেছো। তো পাহাড়ের উপরে যখন তুমি গেলে, পাহাড়ের উপরে গিয়ে যদি তুমি এই পাত্রটাকে আবার গরম করতে বসাও, তুমি দেখতে পাবে যে এখানে 80 ডিগ্রি সেন্টিগ্রেডে জল বয়েল হতে শুরু করলো। কথার কথা, মানে 100 ডিগ্রি থেকে কম হবে ডেফিনেটলি। আচ্ছা, এর মানে হচ্ছে কেন এখানে 80 ডিগ্রি সেন্টিগ্রেডে বয়েল হয়ে গেল আর এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড লাগলো? এইখানে হচ্ছে এয়ার প্রেশারটা বেশি, এখানে প্রেশার বেশি, এখানে প্রেশার হচ্ছে কম। এখানে যেহেতু প্রেশারটা, এয়ার প্রেশারটা, অ্যাটমসফেরিক প্রেশারটা বেশি, সে কী করছে, জলের উপরে বেশি চাপ দিচ্ছে। যেহেতু জলের উপরে বেশি চাপ দিচ্ছে, সে বয়েল হতে তার আরেকটু বেশি টেম্পারেচার তাকে প্রোভাইড করতে হলো, ঠিক আছে। এই কারণে সে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বয়েল হয়। বাট পাহাড়ের উপরে কি হচ্ছে, পাহাড়ের উপরে 80 ডিগ্রি সেন্টিগ্রেডেই কিন্তু সে বয়েল হতে শুরু করলো। কেন বয়েল হতে শুরু করলো? এখানে প্রেশার কম, সে কম জলের উপরে কম প্রেশার ক্রিয়েট করলো, এই কারণে সে কম টেম্পারেচারেই বয়েল হয়ে যাচ্ছে, ঠিক আছে। কম টেম্পারেচারেই বয়েল হতে শুরু করলো। তো এই কারণে পাহাড়ের উপরে মানে হাইয়েস্ট ল্যাটিটিউডে তোমার জল তো তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাট সবজি সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে, ঠিক আছে। সবজি বয়েল হতে অনেক বেশি সময় লাগবে। ওকে, তো আমরা বুঝলাম যে স্টেট চেঞ্জ এটাও টেম্পারেচার, প্রেশার, এই দুটো জিনিসের উপরেই কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে। এমনও হতে পারে যদি তুমি হাই প্রেশার ইনডিউস করো, হ্যাঁ, তাহলে দেখা যাবে তুমি 150 ডিগ্রি সেন্টিগ্রেডও জল বয়েল হচ্ছে না। হ্যাঁ, কারণ তুমি তার উপর এত জোরে প্রেশার, মানে তুমি জলটার উপরে এত জোরে চাপ দিয়ে রেখেছো যে কোনো প্রসেসে, হ্যাঁ, তো 150 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে অথচ জল বয়েল হচ্ছে না। এই ফেনোমেনাটা আমরা প্রেশারের কুকারের মধ্যে দেখতে পাই। প্রেশার কুকারে কি হয়, জল 100 ডিগ্রির উপরে গিয়ে তারপর গিয়ে বয়েল হতে শুরু হয়। হ্যাঁ, কারণ এখানে প্রচুর পরিমাণ প্রেশার ক্রিয়েট করা থাকে, প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট হয়ে থাকে। প্রেশারের কারণে সে বেশি টেম্পারেচার সে ধারণ করে, বেশি টেম্পারেচার হয় ওই প্রেশার কুকারের মধ্যে। বেশি টেম্পারেচার যেহেতু বেশি হয়, এই কারণে খাদ্য তাড়াতাড়ি সেদ্ধ হয় এখানে। এটা হচ্ছে প্রেশার কুকারের কনসেপ্ট। ওকে, তো এখানেও কিন্তু এই প্রেশার আর টেম্পারেচার এই দুটো জিনিস কাজে আসে। দেখো, ল্যাটেন্ট হিট, দিস ইজ ক্রুশিয়াল কনসেপ্ট ডিউরিং চেঞ্জ অফ স্টেট। হ্যাঁ, তো কোনো একটা অবজেক্ট থেকে, ধরো আমি এখানে জলের এক্সাম্পলই বারবার নিচ্ছি, তো জলই ধরলাম। ধরো গ্যাস থেকে সে জল, মানে ভ্যাপার থেকে জল হতে গেলে যতটা হিট তাকে রিলিজ করে তারপর জল হতে হয়, হ্যাঁ, সেটাকে আমি বলছি ল্যাটেন্ট হিট, ঠিক আছে। আবার জল থেকে
বরফ হতে গেলেও তাকে হিট রিলিজ করে তারপর হতে হবে, যতটা হিট তাকে এখানেও রিলিজ করতে হচ্ছে সেটাকে আমি বলছি ল্যাটেন্ট হিট। দেখো ল্যাটেন্ট হিট অফ ফিউশন, দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিকোয়ার্ড টু চেঞ্জ এ ইউনিট মাস অফ সাবস্টেন্স ফ্রম এ সলিড টু লিকুইড অ্যাট ইটস মেল্টিং পয়েন্ট। এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে মেল্টিং পয়েন্ট, বরফের মেল্টিং পয়েন্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড সলিড থেকে লিকুইড হওয়ার জন্য, হ্যাঁ, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তার যতটা হিট এনার্জি তাকে অ্যাবজর্ব করতে হচ্ছে, যতটা বরফ, দেখো বরফ কি করে হিট এনার্জি অ্যাবজর্ব করে, হিট এনার্জি অ্যাবজর্ব করে জলে পরিণত হচ্ছে। তো এইখানে বরফ থেকে জলে ট্রান্সফর্ম হতে তাকে যতটা হিট এনার্জি অ্যাবজর্ব করতে হচ্ছে সেটা হচ্ছে আমরা বলছি ল্যাটেন্ট হিট অফ ফিউশন। ওকে, when you heat a block of ice at 0 degree centigrade, its temperature will not rise until all the ice has melted into water at 0 degree centigrade. The heat added during this time is the latent heat of fusion. Okay, যতটা হিট তাকে প্রোভাইড করতে হলো বরফ থেকে জলে পরিবর্তন হতে। অবশ্যই এখানে টেম্পারেচারটা কিন্তু দুই ক্ষেত্রে 0ই থাকতে লাগবে, কারণ আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জলও হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফও হয়। তো বরফ থেকে জলে পরিবর্তন হতে যতটা হিট তাকে অ্যাবজর্ব করতে হয়েছে সেটাই হচ্ছে ল্যাটেন্ট হিট। এবার দেখো ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন। ভ্যাপারাইজেশন হচ্ছে জল থেকে এবার সে ভেপারে পরিণত হবে, মানে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কথা এখানে বলা হচ্ছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার জলও হয়, আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার ভেপারাইজেশন হয়। যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায় তখন যখন আরও একটু হিট আমি প্রোভাইড করলাম তখন সে জল থেকে ভেপারে পরিণত হয়। ঠিক আছে, তো জল থেকে ভেপারে পরিণত হতে গেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে তাপমাত্রাটা সেম রেখেই যতটা পরিমাণ হিট আমাকে প্রোভাইড করতে হচ্ছে সেটাই হচ্ছে আমার ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। ওকে, when you boil water at 100 degree centigrade, its temperature will not rise above 100 degree centigrade until all the water has turned into steam at 100 degree centigrade. Okay, তো 100 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকেই তোমার জলের থেকে ভেপার হতে যতটা হিট এখানে ইনডিউস করতে হচ্ছে সেটাই হচ্ছে তোমার ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। তাহলে বুঝলাম হোয়াট ইজ ল্যাটেন্ট হিট। এখানে একটা নোট আছে, দেখো latent heat of vaporization of water is very high. This is why steam at 100 degree centigrade can cause more severe burns than boiling water at 100 degree centigrade. দেখো ধরো 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল আছে এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেডে এখানে হচ্ছে ভেপার, এখানে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ভেপার। দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জাস্ট যখন পৌঁছালো তখনই কিন্তু সে বয়েল হতে শুরু করলো। তো বয়েল হতে শুরু করেছে, যতক্ষণ সে বয়েল হচ্ছে ততক্ষণ কিন্তু তার টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেডই। কিন্তু এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডেই কিন্তু জল আবার ভেপার হতে শুরু করে। চলো এই যে ভেপারটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডেই জল আবার এখানে ভেপার হয়ে গেল। 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়েনি কিন্তু 100 ডিগ্রিতেই রয়ে গেছে। বাট এইখানে কিন্তু জাস্ট 100 ডিগ্রিতে রিচ করলেই কিন্তু সে ফুটতে মানে বয়েল হতে শুরু করে বা ফুটতে শুরু করে। কিন্তু এখান থেকে এই স্টেজে যেতে গেলে তাকে আরও বেশি হিট প্রোভাইড করতে হয়। যদিও টেম্পারেচারটা সেম কিন্তু হিট কিন্তু প্রোভাইড করতে হচ্ছে, হিটের পরিমাণ কিন্তু এখানে বেশি। যেহেতু হিটের পরিমাণ এখানে বেশি, তোমার হাতে যদি আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল ফেলি অথবা তোমার হাতে যদি আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ভেপার ছুড়ে দিই তো তোমার হাতকে বেশি ড্যামেজ করবে কে? ভেপারটা, বিকজ এখানে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশনটা অ্যাডেড। ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন যেটা আছে সেটা কিন্তু এখানে বেশি, এর হিটের পরিমাণ এর থেকে কিন্তু ডেফিনেটলি বেশি। ওকে, দ্যাটস ওয়াই water vapor at 100 degree centigrade will cause more harm to your hand. Specific heat capacity, the amount of heat required to raise the temperature of unit mass of a substance by 1 degree. ঠিক আছে, টেম্পারেচার অফ ইউনিট মাস, ধরো 1 গ্রাম 1 গ্রাম কোনো একটা অবজেক্টকে আমি তার টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে যতটা হিট দিতে হয়, ঠিক আছে, সেটাই হচ্ছে তার স্পেসিফিক হিট ক্যাপাসিটি।
application, water has a boiling high specific heat capacity. This is why it is used as a coolant in a car radiators and why it takes a long time to heat up and cool down. ঠিক আছে, তো হিট ক্যাপাসিটি কোনো একটা অবজেক্টের যত বেশি হয়, হ্যাঁ, যত হিট ক্যাপাসিটি তার যত বেশি হয় তার মধ্যে মানে তার টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে গেলে তার মধ্যে তত বেশি পরিমাণে হিট দিতে হয়। এবার হিট ক্যাপাসিটি ডিফারেন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে থাকে। তো জলের হিট ক্যাপাসিটি আমরা বেশি বলে জানি, জলকে 1 ডিগ্রি বাড়াতে গেলে বেশি পরিমাণ হিট দিতে লাগে। তো জলকে যদি 1 ডিগ্রি বাড়াতে বেশি পরিমাণ হিট দিতে লাগে, এর মানে হচ্ছে আমি মানে ওয়াটারের হিট রিটেনশন, হিটটাকে ধরে রাখার ক্যাপাসিটি তার বেশি থাকে। এই কারণে মানে গাড়িতে জলের ইউজ করা হয় ইনস্টেড অফ অন্য কোনো ম্যাটেরিয়াল। জল ইউজ করলে কি হয়, গাড়ি বেশি পরিমাণ টেম্পারেচার বাড়ছে না, টেম্পারেচার কম বাড়ছে, কিন্তু বেশি পরিমাণ সে হিট কনজিউম করতে পারছে ইঞ্জিন থেকে। ওকে, দ্যাটস ওয়াই গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য জলের ইউজ হয়ে থাকে। জলটা ডেফিনেটলি আমাদের বাড়িঘরের জল না, সেটা কুলেন্ট, একটা কুলেন্ট বলে একটা জিনিস আমরা ইউজ করি। সেই কুলেন্টের প্রপার্টি জলের মানে এটা বেসিক্যালি জলই, কিছু জাস্ট এর মধ্যে কিছু ম্যাটেরিয়াল বা কিছু মিনারেলস হতে এর মধ্যে অ্যাডেড থাকে। তো আমরা বুঝলাম যে কেন জল আমরা ইউজ করি অ্যাজ আ কুলেন্ট। দেখো, হিটিং কার্ভ অফ ওয়াটার ইজ নাথিং। কীভাবে জল আইস হচ্ছে, কীভাবে মেল্ট হচ্ছে, কোথায় লিকুইড হচ্ছে, কোথায় বয়েলিং হচ্ছে, কোথায় গ্যাস হচ্ছে, এই জিনিসগুলি আমরা তখন আলোচনা করলাম। ওকে, তো এগুলো জাস্ট একটু দেখে নিও, কোনো কঠিন কোনো কিছুই নেই। জল 0 ডিগ্রিতে সে মানে বরফে পরিণত হচ্ছে, আবার 0 ডিগ্রিতে জলও থাকে। ওকে, লিকুইড থেকে যখন ভ্যাপার হয় 100 ডিগ্রিতে সে লিকুইডও থাকছে, আবার 100 ডিগ্রিতে সে ভ্যাপারেও পরিণত হচ্ছে। তো এই জিনিসগুলি একটু মেনশন করা আছে, যেগুলো আমরা আলোচনা করলাম এতক্ষণে। তারপর দেখো, ফ্যাক্টরস এফেক্টিং চেঞ্জ অফ স্টেট। হ্যাঁ, চেঞ্জ অফ স্টেট কে কে এফেক্ট করে আমরা একটু আগেই দেখতে পেলাম যে টেম্পারেচারের উপর তো ডেফিনেটলি ডিপেন্ড করছে, প্রেশারের উপরেও কিন্তু ডিপেন্ড করছে। প্রেশার ডিটারমাইন করে যে জল 100 ডিগ্রিতে টেম্পারেচার হবে, বয়েল হবে কি না। প্রেশার ডিটারমাইন করছে জল 0 ডিগ্রিতে বরফ হবে কি না। ঠিক আছে, তো এইগুলো আমরা আলোচনা করলাম। জাস্ট প্রেশার এক্সাম্পল হিসেবে আমরা প্রেশার কুকারের এক্সাম্পলটা নিলাম। হ্যাঁ, প্রেশারের রোল, এখানে প্রেশার কুকারের মধ্যে প্রেশারের রোলটা কোথায়, বা হিলের উপরে গিয়ে যখন আমরা রান্না করি ব্যাপারটা কী আসছে। তো এই এক্সাম্পলগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে, এগুলো একটু তোমরা দেখে নেবে। এই জায়গা থেকে আমরা আলোচনা কিন্তু অলরেডি করে নিয়েছি এই জায়গাগুলো। এফেক্ট অন মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্টের ডিফারেন্স চলে আসে। ঠিক আছে, ডিউ টু প্রেশার মেল্টিং পয়েন্ট ইয়েতে গেলে, পাহাড়ের উপরে গেলে মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট, পাহাড়ের উপরে দেখতে পাচ্ছি আমি বয়েলিং পয়েন্ট তোমার কমে যাচ্ছে। একইভাবে মেল্টিং পয়েন্টের উপরেও কিন্তু ডিফারেন্স আসছে ডিউ টু প্রেশার। আরেকটা এক্সাম্পল আমি এখানে নেই, আমি বলে দিই। যেমন আমরা আর্থ, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, আর্থের ভেতরে গলন্ত ম্যাগমা থাকে, আমরা জানি গলন্ত ম্যাগমা থাকে। তো আর্থের ভেতরের যে এই একটা সেন্টারের দিকে এই অংশটাকে আমরা বলছি আর্থের কোর। এই কোরকে আমরা আবার দুটি ভাগে ভাগ করি, এটা হচ্ছে আউটার কোর, এটা হচ্ছে ইনার কোর। ঠিক আছে, এই আউটার কোরটা লিকুইড হয়, এটা সলিড হয়। আউটার কোরটা হয় লিকুইড ফর্মে থাকে, এখানে পুরো গলন্ত ম্যাগমা থাকে এই আউটার কোরের মধ্যে, আর ভেতরের পোর্শনটা হয় তোমার সলিড। ঠিক আছে, গলন্ত ম্যাগমা এখানেও থাকে, স্থানোস্ফিয়ারও থাকে, এই জায়গাগুলোতেও থাকে, কিন্তু এই যে আউটার কোরটা থাকে, আউটার কোরটা পুরোটা লিকুইড হয় ডিউ টু কম প্রেশার এখানে কম হয় বলে এই পোর্শনটা লিকুইড হয়। কিন্তু এই জায়গা থেকে টেম্পারেচার ইনার কোরে কিন্তু ইনার কোর যেটা সলিড হয় সেখানে কিন্তু টেম্পারেচার আরও বেশি থাকে, কিন্তু বেশি থাকলেও বেশি মানে কত, প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে। ঠিক আছে, তো বেশি থাকা সত্ত্বেও এই জায়গাটা সলিড কেন হচ্ছে, কারণ এখানে প্রেশার বেশি। ঠিক আছে, প্রেশার বেশি বলে এই জায়গাটা সলিড, লিকুইডে পরিণত হতে পারছে না, আর প্রেশার কম বলে এই জায়গাটা তোমার লিকুইড, এই জায়গাটা বাইরের জায়গাটা লিকুইড হয়। ওকে,
তো প্রেশারের আমরা আরেকটা এক্সাম্পল এখানে দেখলাম। তারপর দেখো আমরা আসছি হিট ট্রান্সফার, কীভাবে হিট ট্রান্সফার হয়ে থাকে, মোডস অফ হিট ট্রান্সফার। তো হিট ট্রান্সফার বেসিক্যালি আমরা 3 ধরনের দেখতে পাই, কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। ঠিক আছে, 3 ধরনের হিট ট্রান্সফার আমরা দেখতে পাই। তো কন্ডাকশন হচ্ছে কি, কন্ডাকশন হচ্ছে ধরো একটা রডকে আমি এইখানে হিট দিলাম, এই জায়গাটাতে আমি হিট দিলাম, হিটটা এইদিকে ট্রান্সফার হয়ে গেল। তো একই বডিতে হিট ট্রান্সফারটা হচ্ছে কন্ডাকশনের একটা এক্সাম্পল। অথবা একটা গরম লোহার বল মনে করো এটা, আরেকটা গরম লোহার বল হচ্ছে এটা। তো আমি এই গরম লোহার বলটাকে যদি ঠান্ডা লোহার বলটার, এটা টেম্পারেচার কম, এটা টেম্পারেচার বেশি, এটা কম, এটা বেশি, তো আমি গরম টেম্পারেচার ওয়ালা বলটাকে যদি ঠান্ডা ওয়ালা বলটার সংস্পর্শে আনি, এর মানে হচ্ছে হিট এখানে ট্রান্সফার হয়ে যাবে, হিট ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, তো এই ধরনের কন্ট্যাক্টে থেকে যে হিট ট্রান্সফারটা হচ্ছে সেটা হচ্ছে কন্ডাকশন। ঠিক আছে, তো কন্ডাকশনটা কখন বেশি হবে, ডেফিনেটলি কন্ডাক্টার্সের মধ্যে। কন্ডাক্টার্স কোনগুলো, যেগুলো ধরো মেটালের মধ্যে হিট ট্রান্সফার খুব ইজিলি হয়ে থাকে, তো মেটাল হচ্ছে আমাদের কাছে কন্ডাক্টার। ওকে, কাঠের মধ্যে, প্লাস্টিকের মধ্যে এগুলো হচ্ছে তোমার ইনসুলেটার, এগুলোর মধ্যে হিট ট্রান্সফার ভালো হয় না, এই কারণে এগুলো হচ্ছে ইনসুলেটার। ওকে, তারপর দেখো কনভেকশন কোন জিনিসটাকে বলবো, ধরো এই হচ্ছে একটা জলের পাত্র, তো এর মধ্যে জল আছে, তো জলটাকে আমি যখন হিট প্রোভাইড করছি, তো নিচের পোর্শনের জলটা আগে গরম হচ্ছে, অবভিয়াসলি নিচের থেকে হিটটা করছি, তো নিচের পোর্শনের হিটটা আগে গরম হচ্ছে। তো গরম হলে আমরা কি জানি, এক্সপানশন হলে সে হালকা হয়ে সে কী করে উপরের দিকে উঠে যায়। এবার উপরের যেই এইভাবে যে কনভেকশনটা মানে হিটের মুভমেন্টটা হচ্ছে, দেখো এখানে তো হিট বেশি, এই পোর্শনটাতে তো আমি হিট প্রোভাইড করেছি, তো হিট বেশি এখানে, তো এইভাবে যে হিটের ট্রান্সফারটা হচ্ছে উপরের দিকে, সেটাই হচ্ছে তোমার কনভেকশন। হ্যাঁ, তো কি হচ্ছে বেসিক্যালি, এটা যখন উপরে যাচ্ছে, উপরের জলটা তো ডেফিনেটলি ভারী, যার ডেন্সিটি বেশি, তো সে কী করবে, সে নিচে চলে আসবে, নিচে এসে সে আবার গরম হবে, সে আবার উপরে যাবে, আবার উপরে জলটা নিচে আসবে, এইভাবে করে কিন্তু জলের মধ্যে একটা টকবকি শুরু হয়। এটাকেই আমরা বলছি বয়েলিং, ঠিক আছে। যখন জলের মধ্যে এইভাবে একটা মুভমেন্ট শুরু হয়ে যায়, তখন আমরা জলের মধ্যে বয়েলিং দেখতে পাই। ওকে, তো এইভাবে যে মুভমেন্টটা, সেটা হচ্ছে কনভেকশন। রেডিয়েশন কি, রেডিয়েশন হচ্ছে হিট ট্রান্সফার ইন ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। হ্যাঁ, যখন কোনো একটা বডি মারাত্মক লেভেলে টেম্পারেচার যখন কোনো কিছুর একটা থাকে, তখন তার মধ্যে আমরা রেডিয়েশন দেখতে পাই। ধরো সূর্যের হিট আমরা কিভাবে পাই, সূর্য থেকে তো হিট ডিরেক্টলি ট্রান্সফার হচ্ছে না কনভেকশনের মাধ্যমে, না কন্ডাকশনের মাধ্যমে, তো সূর্যের হিট আমরা অনুভব করি, বিকজ সূর্য থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আসছে আমাদের দিকে। ঠিক আছে, এই প্রসেসটাকে বলছি আমরা রেডিয়েশন। ইট ডাজ নট রিকোয়ার এনি মিডিয়াম, কোনো মিডিয়ামের প্রয়োজনীয় হয় না রেডিয়েশন ট্রাভেল করার জন্য। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন, লাইট কালার্ড ক্লথেস আর ওয়ার্ন in summer because they are good reflectors and poor absorbers of heat radiation. ঠিক আছে, আমরা গরমের দিনে লাইট কালারের কাপড়গুলো পরি এবং শীতের দিনে ডার্ক কালারের কাপড়গুলো পরি, যেন আমাদের ঠান্ডা গরম বুঝে। ঠিক আছে, গরমের দিনে আমরা সাদা কাপড় পরলে আমাদের গরমটা কম লাগে। ঠিক আছে, গরমের দিনে, আর লাইট কাপড় পরলে গরমটা বেশি লাগে। ওকে, তো এখানেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। ওকে, তো আশা করি চ্যাপ্টারটা খুব একটা ডিফিকাল্টও না, ইন্টারেস্টিংও আছে, বুঝতে তোমাদের আশা করি সুবিধাই হয়েছে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। আর যদি আমাদের কোর্স জয়েন করতে চাও, দেন 8787491383 নম্বরে যোগাযোগ করতে পারো এনি টাইম। ওকে, থ্যাংক ইউ।